হুম, ভাবা যায় একটা গোটা রাজ্যের প্রায় ৭ কোটির বেশি মানুষের নাগরিকত্বের ডেটাবেস রাতারাতি একটা বড়সড় আপডেটের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণে স্বাগত। হ্যাঁ, আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গের প্রশাসনিক আর রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের দিনটি কিন্তু এক কথায় ঐতিহাসিক। একদম, কারণ সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে আজই প্রকাশিত হচ্ছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা, যেটাকে আমরা পোশাকি ভাষার বলছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর ফাইনাল লিস্ট। ঠিক। আজকের আলোচনার মূল লক্ষ্যটাই হল নির্বাচন কমিশনের নির্দেশিকা, একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট আর বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলোকে এক জায়গায় করে এই পুরো প্রক্রিয়াটাকে ডিকোড করা। আসলে এত বিপুল পরিমাণ তথ্য আর আইনি জটিলতার মধ্যে সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক। তাই যারা শুনছেন তাদের কাছে এই জটিল বিষয়টাকে সহজ করে তোলাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, বিশেষ করে আজ দুপুর ৩টের পর যে তালিকা প্রকাশিত হতে চলেছে সেখানে কার নাম থাকছে, কার নাম বাদ পড়ছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তালিকা দেখে কিভাবে বোঝা যাবে কার স্ট্যাটাস কি। মানে ওই ডিলিট বা অ্যাডজুডিকেশনের মতো শব্দগুলোর আসল অর্থ কি, বা ছবির ওপর ঠিক কী চিহ্ন থাকলে তা এক ঝলকেই বোঝা যাবে, সেই স্পষ্ট রূপরেখাটি আজ আমরা তুলে ধরব। তো এই কর্মযজ্ঞের গভীরে যাওয়ার আগে একটু গোড়ার কথায় ফেরা যাক। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটি হল ভোটার তালিকা পরিমার্জন এবং ত্রুটিমুক্ত করার একটি বিশাল মহাযজ্ঞ, একটা বিশাল ডিরেক্টরিকে নতুন করে সাজানোর মতো বিষয়। মানে বছরের পর বছর ধরে তো ভোটার তালিকায় অনেক মৃত ব্যক্তির নাম থেকে যায়, অনেকে চিরতরে বাসস্থান পরিবর্তন করেন, আবার অনেক ভুয়ো নামও ঢুকে পড়ে। একদম ঠিক। সেই সমস্ত নাম ছেঁটে ফেলে তালিকাটিকে একেবারে স্বচ্ছ আর আধুনিক করার লক্ষ্যেই এই এসআইআর প্রক্রিয়া চালানো হয়। আর আজ দুপুর ৩টের মধ্যে সমস্ত জেলা শাসকদের নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে, তাই তো? হ্যাঁ, শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলোর কাছে এবং প্রতিটি বুথে বুথে এই পূর্ণাঙ্গ তালিকা টাঙিয়ে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপর জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত এলেই অনলাইনে তা আপলোড করার কাজ শুরু হবে। ঠিক তাই। তবে এবারের প্রক্রিয়ায় সবথেকে বেশি নজর কেড়েছে কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপ। হ্যাঁ, নির্বাচন কমিশন তো নিজেদের কাজ করছেই, কিন্তু সর্বোচ্চ আদালত যেভাবে এই প্রক্রিয়ার রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে তা বেশ অভাবনীয়। এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জায়গাটাতেই একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। সুপ্রিম কোর্ট অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছিল যে ২৬শে ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সমস্ত বকেয়া ভেরিফিকেশন ডকুমেন্ট জমা করতে হবে। আর পরিসংখ্যানটা তো চমকে দেওয়ার মতো, প্রায় ৫০ লক্ষ। হ্যাঁ, ৫০ লক্ষ দাবি ও আপত্তি নিষ্পত্তি করতে হচ্ছে। বিচার ব্যবস্থার উপর এই বিপুল চাপ সামলাতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের পাশাপাশি ঝাড়খণ্ড এবং ওড়িশা হাইকোর্টের বিচারপতিদেরও এই প্রক্রিয়া যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে। অন্য রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের এ রাজ্যের ভোটার তালিকার কাজে যুক্ত করা, এটা সত্যি একটা বড় লজিস্টিক্যাল সিদ্ধান্ত। যাতে রাজ্যের ভেতরের বিচার ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং কাজের গতি ব্যাহত না হয়, তার জন্যই এই আন্তঃরাজ্য বিচার বিভাগীয় সমন্বয়। আর এই আইনি প্রক্রিয়ার মধ্যেই আরও একটি অত্যন্ত স্বস্তিদায়ক তথ্য উঠে এসেছে। জন্ম তারিখ এবং পিতৃপরিচয় প্রমাণের জন্য এতদিন মাধ্যমিকের পাস সার্টিফিকেটকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও বৈধ নথি হিসেবে সমানভাবে গ্রহণযোগ্য হবে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বলা যায়। বহু সাধারণ মানুষের কাছে হয়তো বয়সের কারণে মূল সার্টিফিকেটটি হারিয়ে গেছে, কিন্তু অ্যাডমিট কার্ডটি সযত্নে রাখা আছে। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে নির্ধারণ করে দেয় একজন প্রান্তিক মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। এবার আজকের আলোচনার সবথেকে চর্চিত এবং প্রয়োজনীয় অংশে প্রবেশ করা যাক। হ্যাঁ, তালিকা ডিকোড করার বিষয়টা। ঠিক, যারা শুনছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, তালিকায় নাম খোঁজার পর কিভাবে বোঝা যাবে যে স্ট্যাটাস কি? শুধু নামের বানান ঠিক আছে কিনা সেটা দেখাই তো শেষ কথা নয়। নামের পাশে ঠিক কী ট্যাগ বা চিহ্ন আছে সেটা দেখাটা সবথেকে জরুরি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই চূড়ান্ত ভোটার তালিকাকে মূলত ৩টি নির্দিষ্ট ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। আর এই ক্যাটেগরিগুলো চেনার জন্য খুব স্পষ্ট কিছু ভিজুয়াল কিউ বা দৃষ্টিগ্রাহ্য চিহ্ন ব্যবহার করা হয়েছে, যেগুলো দেখলেই এক মুহূর্তে স্ট্যাটাস বোঝা যাবে। প্রথম ক্যাটেগরিটা হলো অ্যাপ্রুভড বা অনুমোদিত তালিকা। এটি হলো সেই নিরাপদ জোন
যেখানে যাদের নথিতে কোনো সমস্যা নেই বা যাদের যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের নাম রয়েছে। আর এই অ্যাপ্রুভড ক্যাটেগরি চেনার উপায়টা সবথেকে সহজ। তালিকায় এই ভোটারদের নামের পাশে শুধু তাদের ছবি দেয়া থাকবে। ছবির উপর কোনো ধরনের দাগ, কাটাচিহ্ন বা জলছাপ থাকবে না। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিল প্রায় 7,66,00,000। সেখান থেকে যাচাইকরণের পর প্রায় 7,08,00,000 ভোটারের নাম এই অ্যাপ্রুভড তালিকায় থাকছে। অর্থাৎ এই বিপুল সংখ্যক ভোটারের আগামী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা রইল না। এর পরের যে ক্যাটেগরিটি আসছে সেটি হল ডিলিটেড বা বাতিল। মৃত্যু, স্থান পরিবর্তন বা ভুয়ো হওয়ার কারণে যাদের নাম পাকাপাকিভাবে বাদ পড়েছে তারা এই পর্যায়ে পড়ছেন। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 58 লক্ষ নাম এই পর্যায়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই ডিলিট হওয়া নামগুলো তালিকায় কিভাবে চিহ্নিত করা থাকবে? এই ডিলিটেড নামগুলো চেনার উপায় হল ভোটারদের নামের পাশে যে ছবিটি থাকবে সেই ছবির উপর একটি সিঙ্গেল আড়াআড়ি কাটা চিহ্ন বা ক্রস মার্ক দেওয়া থাকবে। অর্থাৎ ছবিটা আড়াআড়িভাবে কাটা থাকলে বুঝতে হবে নামটা ডিলিট হয়ে গেছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, ডিলিট হওয়া মানেই যে সব রাস্তা বন্ধ হয়ে গেল তা কিন্তু একেবারেই নয়। ঠিক, যদি কারোর মনে হয় যে কোনো যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত তার নাম বাদ পড়েছে, তবে তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে পুনরায় আবেদন করতে পারবেন। ঠিক ওই জায়গাটাতেই আসে তৃতীয় এবং সবথেকে বেশি বিভ্রান্তি ছড়ানো ক্যাটেগরিটি, যার নাম অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। এই পর্যায়ে থাকা ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। আর তালিকায় এদের চেনার উপায় হল ছবির উপর আড়াআড়ি কাটা চিহ্নের পাশাপাশি খুব স্পষ্টভাবে ইংরেজিতে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা থাকবে। এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন অ্যাডজুডিকেশন মানে হয়তো ভোটাধিকার চিরতরে হারানো। এই অ্যাডজুডিকেশন বিষয়টা একটু ভেঙে বলা দরকার। এর মানে মোটেই ভোটাধিকার চিরতরে চলে যাওয়া নয়। এর সহজ অর্থ হল জমা দেওয়া নথি এখনও হাইকোর্ট নিযুক্ত বিচারপতিদের দ্বারা যাচাই করা হচ্ছে, হয়তো কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিসঙ্গত অসঙ্গতি পাওয়া গেছে। এটাকে যদি আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি, ধরা যাক ডেটাবেসে দেখা গেল কোনো একজন ভোটারের বয়সের সাথে তার পিতার বয়সের মাত্র 2 বছরের ফারাক। অথবা একই ব্যক্তির ছবি দুটো আলাদা জেলার ভোটার তালিকায় রয়েছে। এই ধরনের সন্দেহজনক তথ্য যখন সফটওয়্যার ধরতে পারে তখন সেটাকে ম্যানুয়াল ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো খতিয়ে দেখাই হলো বিচারপতিদের কাজ। এটি একটি চলমান আইনি প্রক্রিয়া। 28 ফেব্রুয়ারি তালিকায় যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা থাকছে, যাচাইকরণের পর যদি দেখা যায় তাদের নথি সম্পূর্ণ সঠিক, তাহলে বিচারকদের সবুজ সংকেত মেলার পর তাদের নাম পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টে আবার যুক্ত হয়ে যাবে। আর ঠিক এই জায়গাটাতেই আনম্যাপড বলে একটা শব্দের খুব ব্যবহার শোনা যাচ্ছে। বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 32 লক্ষ ভোটার নাকি আনম্যাপড হয়ে গেছেন। আনম্যাপড শব্দটার সাথে একটা ভৌগোলিক পরিকাঠামো জড়িয়ে আছে। নির্বাচন কমিশনের নিয়ম হল প্রতিটি ভোটারকে তার বাসস্থানের কাছাকাছি একটি নির্দিষ্ট পোলিং বুথের সাথে ম্যাপ করতে হয়। মানে খাতায় কলমে ভোটারের নাম আছে, কিন্তু বাস্তবে যখন অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে জিওট্যাগিং করেছেন তখন ওই নির্দিষ্ট ঠিকানায় সেই ভোটারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। একদম ঠিক। নদী ভাঙনের ফলে পুরো গ্রাম তলিয়ে যাওয়া বা কাজের খোঁজে অন্য রাজ্যে থাকা অথবা নতুন ফ্ল্যাট বাড়িতে শিফট করার পর ঠিকানা আপডেট না করা, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। এই ভোটাররা সিস্টেমের মধ্যে আছেন, কিন্তু কোনো নির্দিষ্ট বুথের সাথে তাদের জুড়ে দেওয়া যাচ্ছে না বলেই তারা আনম্যাপড। বিষয়টা এবার পরিষ্কার হলো। কিন্তু এই যে এত রকম ক্যাটেগরি, এর ফলে সাধারণ মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে তা তো অস্বীকার করার উপায় নেই। ভোটার কার্ডে নামের বানান ভুল থাকার আতঙ্কে মানুষের দিশেহারা হওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। তাই এই মুহূর্তে জেনে নেওয়া দরকার কিভাবে অনলাইনে বা অফলাইনে এই স্ট্যাটাস চেক করা যাবে। দুপুর 3টের পর নির্বাচন কমিশনের সবুজ সংকেত পেলে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in এ গিয়ে ইলেকটোরাল রোল বিভাগে ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম ও এপিক নম্বর দিলে পুরো তথ্য চোখের সামনে চলে আসবে। এছাড়া রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নিজস্ব ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in এ গিয়েও নিজের স্ট্যাটাস দেখা যাবে। কিন্তু যাদের কাছে স্মার্টফোন নেই বা ইন্টারনেটের সমস্যা আছে
তারা কি করবেন? তাদের জন্য এসএমএস-এর মাধ্যমেই একটা দারুণ সহজ উপায় রাখা হয়েছে। মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে ECI, তারপর একটা স্পেস দিয়ে নিজের ভোটার কার্ডের বা এপিক নম্বরটা লিখতে হবে। এরপর সেই মেসেজ পাঠিয়ে দিতে হবে 1950 এই টোল ফ্রি নম্বরে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে নামটা অ্যাপ্রুভড, ডিলিটেড নাকি অ্যাডজুডিকেশন পর্যায়ে আছে। ইন্টারনেট বা ল্যাপটপের কোনো প্রয়োজন নেই। আর নামের বানান ভুল বা ঠিকানায় ভুল থাকলে অনলাইনে বা এলাকার বিএলওদের কাছে গিয়ে অফলাইনে ফর্ম ৮ পূরণ করে জমা দিলেই এই সমস্ত ভুল সংশোধন করা যায়। এর সাথে শুধু একটি বৈধ প্রমাণপত্র দিতে হবে, যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত 1950 হেল্পলাইনে ফোন করে সাহায্য নেওয়া যেতে পারে। অর্থাৎ সমাধান হাতের মুঠোইতে আছে। এবার যদি আমরা পরিসংখ্যানগুলোকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা হলো, ৫৮ লক্ষ নাম বাদ পড়া বা ৩২ লক্ষ ভোটারের আনম্যাপড হওয়া, এগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক অভিযোগ তো গণতন্ত্রের একটি স্বাভাবিক অঙ্গ, কিন্তু এই পরিসংখ্যানগুলোকে যদি আমরা জাতীয় স্তরের অন্যান্য প্রক্রিয়ার সাথে একটু মিলিয়ে দেখি, তাহলে একটা ভিন্ন চিত্র পাওয়া যাবে। কিছুদিন আগেই বিহারে ঠিক একই ধরনের একটি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানেও মোট ভোটারের প্রায় ৮%, অর্থাৎ প্রায় ৬৫ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মোট ৭ কোটির বেশি ভোটারের মধ্যে এই ৫৮ লক্ষ নাম বাদ পড়ার হার কিন্তু ওই ৮%-এরই কাছাকাছি। তাই জাতীয় স্তরের একটি পরিষ্কারতা প্রক্রিয়ার নিরিখে দেখলে এই পরিসংখ্যানগুলো কিন্তু একেবারে অপ্রত্যাশিত কিছু নয়। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস বলছে যে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু নাম বাদ দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে বিজেপির দাবি যে একটি পরিশ্রুত এবং ভুয়ো ভোটার মুক্ত তালিকা বেরোচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে যেহেতু পুরো বিষয়টিতে সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করেছে এবং বিচারপতিদের মাধ্যমে নজরদারি চালাচ্ছে, তাই এখানে আইনি তথ্য প্রমাণই শেষ কথা বলবে। যদি মনে হয় যে অন্যায়ভাবে নাম বাদ দেওয়া হয়েছে, তবে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বয়ান দিয়ে এই ধরনের কঠোর আইনি প্রক্রিয়ার গতিপথ পরিবর্তন করা সম্ভব নয়। আজকের এই দীর্ঘ আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে যদি আমরা মূল বিষয়গুলোকে সারসংক্ষেপ করি, তাহলে কয়েকটি কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, আজ দুপুর ৩টের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। নিজের বা পরিবারের সদস্যদের নাম চেক করে নেওয়াটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। দ্বিতীয়ত, নামের পাশের ছবিটির ওপর নজর দিতে হবে। ছবি পরিষ্কার থাকলে স্ট্যাটাস অ্যাপ্রুভড। ছবির ওপর একটি কাটা চিহ্ন থাকলে বুঝতে হবে নাম ডিলিটেড বা বাতিল হয়েছে, আর কাটা চিহ্নের সাথে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকলে বুঝতে হবে নথি এখনও যাচাই করা হচ্ছে। অ্যাডজুডিকেশন মানে ভয় পাওয়ার কিছু নেই, সঠিক নথি জমা দিলে সাপ্লিমেন্টারি লিস্টের নাম আবার ফিরে আসবে। জ্ঞান এবং সঠিক তথ্যই হল এই ধরনের বিভ্রান্তি দূর করার সবচেয়ে বড় হাতিয়ার। এই সচেতনতার বার্তার পাশাপাশি আজকের আলোচনা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে আসে, যা দিয়ে আমরা আজকের বিশ্লেষণ শেষ করতে পারি। হ্যাঁ, ওই আনম্যাপড ভোটার্সদের বিষয়টা। ঠিক, আমরা দেখলাম লক্ষ লক্ষ মানুষ জীবিকার সন্ধানে, কাজের খোঁজে প্রতিনিয়ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেন। এই পরিযায়ী বা মাইগ্রেন্ট ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার বিষয়টা কিন্তু ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামোয় আগামী দিনের সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে চলেছে। ভবিষ্যতে নির্বাচন কমিশনগুলো কি এমন কোনো প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করতে পারবে, যেখানে এই পরিযায়ী ভোটারদের নাম কোনোভাবেই এই আনম্যাপড বা অ্যাডজুডিকেশনের ফাঁদে পড়বে না? একটি পোর্টেবল ভোটিং সিস্টেম কি আগামী দিনের বাস্তব হতে পারে? দেশের বৃহত্তর গণতান্ত্রিক কাঠামোয় এই পরিযায়ী নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করার ভবিষ্যৎ পদ্ধতি ঠিক কেমন হওয়া উচিত? এটা কিন্তু আমাদের সকলেরই ভাবতে হবে। আজকের এই তথ্য সমৃদ্ধ এবং বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।